হ্যালো ফ্রেন্ডস, রাজমেদ বনি স্বাগত জানাচ্ছি ভার্চুয়াল চ্যানেল BD.com এ। আজকের এই সন্ধ্যায় আমি আজকে ডোর টু নো রাত পোহালে নির্বাচন, সেই মুহূর্তে ঠিক গণসংহতি আন্দোলনের প্রধান কার্যালয়ের সাথে প্রধান কার্যালয়ে আমাদের নির্বাচনী ইশতেহার 2026 নিয়ে একটু আলোচনা হবে। কিছুক্ষণ ডিপ্লোম্যাটিক আলোচনা হতে পারে। সাথে আছে গণসংহতি আন্দোলনের প্রধান নির্বাহী সমন্বয়কারী আমাদের বড় ভাই প্রিয়জন আবুল হাসান রুবেল। রুবেল ভাই, এই আনএক্সপেক্টেড এবং উইদাউট স্ক্রিপ্টে আগে আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদেরকে। আমি প্রথমে একটু যেতে চাচ্ছি যে গণসংহতি আন্দোলন বিএনপির সাথে জোটে গেছে এবং টোটাল কয়টা আসন নিয়ে যাচ্ছে? প্রধান সমন্বয়কারী জনায়েদ সাকিব বাঞ্চারাম 6, ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে লড়ছেন। ঢাকা 10 আসনে তাসলিমা আক্তার, লিমাপুর লড়ছেন এবং টাঙ্গাইলে বিথি আপু, চট্টগ্রামে হাসান রুমি ভাই আছেন, নারায়ণগঞ্জে তরিকুল সুজন। এই ওভারঅল বেশ কিছু আসনে বিএনপির সাথে জোটে লড়ছে। তো কেমন অবজার্ভ করছেন বা কি প্রত্যাশা করছেন আপনার জায়গা থেকে? ধন্যবাদ। প্রথমত বলি যে বিএনপির সঙ্গে আসলে আমাদের এক ধরনের আসন সমঝোতা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, মানে যুগপৎ আন্দোলনের পরে। হ্যাঁ, যুগপৎ আন্দোলনের পরে একটা আসন সমঝোতার ভিত্তিতে জুনায়েদ সাকিব বাঞ্ছারামপুর 6-এ আসলে বিএনপি তাকে সমর্থন দিয়েছে ওই আসনে। অন্যান্য আসনে আমাদের সঙ্গে আসলে বিএনপির তেমন কোনো সমঝোতা ওই অর্থে হয়নি। অন্যান্য আসনে আমরা মূলত আসলে আমাদের রাজনীতিটাকে জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের প্রার্থীদের যে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা স্বাধীনভাবে আসলে সেখানে সেই প্রক্রিয়ার যে প্রচেষ্টা সেটা চালিয়ে যাচ্ছেন। যেমন ধরা যাক যে ঢাকা 12-তে তাসলিমা আক্তার দাঁড়িয়েছেন, সেখানে বিএনপির সমর্থিত প্রার্থী আছে, বিএনপি মানে বিদ্রোহী প্রার্থী আছে, জামায়াত ইসলামের প্রার্থী আছে, তাসলিমা আক্তারও প্রার্থী আছে। একইভাবে অন্যান্য আসনেও একই রকম। শুধুমাত্র এটা জুনায়েদ সাকিব যে আসন, সেখানে আসলে বিএনপির পক্ষ থেকে তাকে সমর্থন জানানো। আমার এটা লিড কোশ্চেন ছিল নির্বাচন ইশতেহার রিভিউ করার আগে, যে সাকিব ভাই এবং আমাদের 3 দশকের একটা লড়াই ছিল গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, যে আকাঙ্ক্ষা নিয়ে, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নিয়ে কেন বিএনপির সাথে জোটে যাইতে হলো? এককভাবে গেলে কি ফাইট করতে পারতো না একটা সময়ে? হ্যাঁ, নিশ্চয়ই পারতো। আমি বলি এটা হচ্ছে আসলে এক ধরনের আমরা বর্তমান সময়টাকে বিবেচনা করছি, হচ্ছে এটা হচ্ছে একটা পুনর্গঠনের কাল। পুনর্গঠনের কাল মানে হচ্ছে যে এই সময়ে আমরা পুরো রাষ্ট্র ব্যবস্থার একটা পুনর্গঠন করতে চাই এবং সেই পুনর্গঠনের জায়গাটা এসছে আসলে আমরা একদিকে ধারাবাহিকভাবে একটা ধারাবাহিক সংগ্রামের ভেতরে ছিলাম, ধারাবাহিকভাবে সর্বশেষ জুলাই আগস্ট নিয়ে যুগপৎ আন্দোলন করেছি, তারপরে আবার জুলাই আগস্টের আন্দোলনে ছিলাম। এখানে একটা জাতীয় ঐক্যই আসলে আমাদের গড়ে উঠেছে। এই জাতীয় ঐক্যটাকে আসলে ধরে রাখা এবং তাকে আসলে এই জাতীয় পুনর্গঠনের সময় নিয়ে যাওয়া, এটা আসলে আমাদের 71 সালে একটা যুদ্ধ হয়েছিল, তারপরেও আমরা কিন্তু এই জায়গাটাই ছিলাম যে আসলে যদি একটা জাতীয় ঐক্য ওই সময়ই গড়ে উঠতো এবং বাংলাদেশকে যদি এমনটা জায়গায় পৌঁছানো যেত যে বাংলাদেশ একটা নতুন যাত্রা শুরু করছে, হ্যাঁ, নতুন ভাবে অনেক জায়গা থেকে এই যাত্রা, এবং এখানে ইয়াং এবং নিট এন্ড ক্লিন ডেডিকেটেড কর্মী। হ্যাঁ, তো এই জায়গাটা তখন থেকেই আসলে চাহিদা ছিল। তো আমরা যেটা আবার এখানে যুগপৎ আন্দোলনের সময় আমরা 31 দফার ভিত্তিতেই কিন্তু আসলে একটা যুগপৎ আন্দোলন করেছি এবং সেটাও কিন্তু আসলে বাংলাদেশের রাষ্ট্রের পুনর্গঠনেরই একটা প্রস্তাব ছিল এবং রূপরেখা সহ। সেই জায়গা থেকে আমরা যেটা চেষ্টা করেছি যে আমাদের এই ধারাবাহিকতাটা রক্ষা করতে এবং আগামী পার্লামেন্টে যাতে জনগণের কণ্ঠস্বরকে আসলে আমরা পৌঁছে দিতে পারি, সেটার জন্য আসলে আমরা এই যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির সঙ্গে এক ধরনের আমাদের তো আসলে এই নীতিগত অনেকগুলো বিষয়ে ঐক্য হয়েছে। ফলে আমরা এই নীতিগত ঐক্যের উপরে ভিত্তি করে যাতে আসলে এই পুনর্গঠনের কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেইটার জন্যই আসলে এই সমঝোতার জায়গাটা আমরা তৈরি করেছি। এটা ইন্টারনালি আপনাদের পলিটিক্যাল পর্যালোচনার বিষয় এবং সমন্বয় করে সমঝোতা করে জুলাই সনদ পার হয়ে এখন যে ফাইটটা করতে হচ্ছে, ওভারঅল কি মনে করছেন যে অন্তত 5টা আসন পাবো এরকম জনসমর্থন দিয়ে? এটা তো নির্বাচনের কথা তো আগে থেকে বলা যায় না।
মানে পাবলিক পালস তো অনেক ক্ষেত্রে বোঝা যায়। হ্যাঁ। যেমন সাকিব ভাইকে দেখছি যে 24/7 উনি রুট লেভেলে কাজ করছেন এবং জনগণের কাছে যেভাবে পৌঁছেছেন মনে হচ্ছে যেন একটা রিফ্লেকশন অনেকদিন পর মৌলানা ভাসানী যেভাবে একদম রুট লেভেলে কাজটা করছেন। তো সেই কাজ অন্যান্য প্রার্থীরাও করছেন। আবার ইশতেহারে দেখা যাচ্ছে যে আপনারা নির্দিষ্ট কয়েকটা পয়েন্ট, সবার আগে বাংলাদেশ তারেক রহমান যেটা দিছে, ঐক্যবদ্ধ বাংলাদেশ জামাত ইসলাম, এনসিপি তাদের মতন দিছে, গণসংহতি আন্দোলন আপনারাও সেভাবে দিচ্ছেন। আপনারা কোন জায়গায় স্পেশালি ফোকাস দিলেন? যে আমরা মানে প্রথমত আমরা আসলে এই যে মানে বাংলাদেশটা কেমন বাংলাদেশ চাই সেটাতে একটা ফোকাস দিয়েছি, যে আমরা বৈষম্যহীন গণতান্ত্রিক এবং সার্বভৌম বাংলাদেশ চাই। এটাতে একটা, আর আরেকটা হচ্ছে যে আমরা মানুষ এবং মানে প্রকৃতির বিষয়টা এইখানে আমরা বলছি যে মানুষের, বাংলাদেশে একটা প্রধান সমস্যা হচ্ছে মানে মানুষের কর্মসংস্থানের, হ্যাঁ, এবং সকলের কাজ সকলের উন্নতি, হ্যাঁ, মুনাফার আগে মানুষ প্রকৃতি, এটা হচ্ছে আমাদের আরেকটা সেন্ট্রাল স্লোগান। অর্থাৎ এবং এটাও লিমাপুর দেখলাম যে ঢাকা 12 আসনে 12টা মানে ইশতেহার দিয়েছেন, কথা কম কাজ বেশি। হ্যাঁ, এটা লিমাপার মানে নিজস্ব বৈশিষ্ট্য অনুসারে উনি দিয়েছেন, যে আচ্ছা উনি কথা কম বলেন কিন্তু কাজ বেশি করেন। সেই অর্থে তার আসলে সমর্থকরা তাকে এই ইয়েতে দিয়েছে। তো আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে ধরেন আমরা প্রথমত বাংলাদেশ, এখানে একটা বৈষম্য বিরোধিতার কথা বলেই কিন্তু আসলে আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, এবং এই বৈষম্যহীনতাটা আসলে আমরা যেটা মনে করি যে 71-এও বাংলাদেশে যে যুদ্ধ হয়েছিল, যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটাও আসলে এই একই বৈষম্যহীনতার জায়গাতেই তৈরি হয়। তো এই জায়গাটা আসলে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার একটা জায়গা, যে জায়গাটা এখনো অর্জিত হয়। তাহলে এই অর্জনের জন্য আমাদের কি কি করতে হবে সেটাগুলোকে আমরা একটা ফোকাস করেছি যে আমাদের ইশতেহারে, হ্যাঁ, যেমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হলে কি কি করতে হবে। আমরা বিভিন্ন ধরনের জনগোষ্ঠী, যেগুলো যারা নানাভাবে প্রান্তিক হয়ে আছে, নিপীড়িত হয়ে আছে, জাতিগোষ্ঠী আছে, ধরেন এমনকি ধরেন মানে যারা বৃহৎ জাতির অংশ তাদের ভেতরেও আছে, ধরেন আপনি কৃষক, শ্রমিক, এরাও তো আসলে এক ধরনের প্রান্তিক হয়ে আছে। আপনি ধরেন যদি নারীর কথা বলেন, সেও এক ধরনের প্রান্তিক হয়ে আছে। হ্যাঁ, ফলে এই যে, তারপর ধরেন বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠী, তাদের ব্যাপারে কি খুব বেশি আসলে আপনি কোথাও মানে কাজ নাই। আমরা কিন্তু আমাদের ইশতেহারে তাদেরকে স্পেশালি উল্লেখ করেছি। আমাদের এখানে তরুণদের যে মানে শ্রম, তার একটা বিপুল অপচয় হচ্ছে, এইটাকে আমরা কিভাবে আসলে ব্যবহার করতে পারি এবং তরুণদের একটা ভালো ভবিষ্যৎ কিভাবে দিতে পারি সেটার জন্য আলাদা আমরা জায়গা রেখেছি। শিশুদের বিকাশ, বাংলাদেশের শিশুর স্বাভাবিক বিকাশ কি আসলে সম্ভব হচ্ছে? এই শিশুর বিকাশের জন্য যে ধরনের পরিবেশ দরকার সেগুলোকে আমরা দিতে পারছি? এই সমস্ত জায়গাগুলোকেও আমরা আসলে আমাদের ফোকাসের ভেতরে নিয়ে এসেছি। এবং আরেকটা হচ্ছে যে অর্থনীতির একটা গণতান্ত্রিক রূপান্তর চাই। হ্যাঁ, অর্থনীতিরও একটা, মানে ধরেন আপনি রাজনীতির রূপান্তর, গণতান্ত্রিক রূপান্তর তো চানই, অর্থনীতিতেও তো এই গণতন্ত্রটা লাগবে। কয়েকজন হ্যাভ আর হ্যাভ নটস যখন থাকে সোসাইটিতে, তখন তো আসলে আপনার একটা সংঘর্ষ অনিবার্য। কোনো ভাবেই আসলে একটা শান্তিপূর্ণ অবস্থা যদি বিরাজ করতে হয় সার্বিক অর্থে, তাহলে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এই বৈষম্য কমিয়ে আনতে হবে।